আজ আমরা এসেছি অম্বিকা কালনা, যেখানে আমরা দর্শন করব অম্বিকা মায়ের মন্দির এবং তার সাথে এখানে দর্শন করব ঐতিহাসিক কিছু মন্দির এবং একই সাথে তোমাদের দেখাবো মায়াপুর ইস্কন মন্দির এবং মায়াপুর ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য। এছাড়াও তোমাদের দেখাবো গদা ভবনে ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করতে হয়, কত টাকার টিকিটে কীরকম কী মেনু থাকে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং হোলিতে স্পেশাল মায়াপুরে কি হয়, কিভাবে হোলিটাকে এখানে সেলিব্রেশন করা হয়, সমস্ত কিছুই তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সবাইকে জানাই প্রথমেই গুড মর্নিং। এখন আমরা আছি হাওড়া স্টেশন। আমার পিছনেই দেখতে পাচ্ছ হচ্ছে হাওড়া স্টেশন। আর একটা হাওড়ার মেমোরেবল জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে তোমরা দেখে সবাই চিনতে পারবে। আমার পিছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। তো আজকে আমি যাচ্ছি, আজকে আমরা কোথায় যাচ্ছি বলে দে। আমরা যাচ্ছি ফার্স্ট অম্বিকা কালনা এবং সেখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন মায়াপুর। হ্যাঁ, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো, স্টে টিউন। সকাল সকাল হাতে নিয়ে নিয়েছি আমাদের গরম গরম কচুরি। আর এইখানে এই দাদার কাছে কচুরিটা খেয়ে বেশ ভালো লাগলো, মাত্র 20 টাকায় 5 পিস। এখন আমরা হাওড়া কাটোয়া লোকালের মাত্র 25 টাকা দিয়ে টিকিট কেটে চলে এসেছি প্ল্যাটফর্মে। ট্রেনের জন্য ওয়েট করছি, এখনও আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি, তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো দিয়ে দেবে। দিয়ে দিয়েছে আমাদের হাওড়া কাটোয়া লোকাল। মোটামুটি 3 ঘন্টায় পৌঁছে যাবেন অম্বিকা কালনা স্টেশনে। আপনি যদি একদিনের ট্যুর করতে চান তাহলে অবশ্যই হাওড়া থেকে 8টার ট্রেনটা ধরতেই হবে। তবে শিয়ালদা থেকে যেতে চাইলেও আপনি 8টা 5-এর শিয়ালদা কাটোয়া লোকালে যেতে পারেন, তবে নামতে হবে অম্বিকা কালনা স্টেশনে। আমরা 10:30টার মধ্যেই চলে এসেছিলাম অম্বিকা কালনা স্টেশন। স্টেশনের বাইরে ঠিক এই জায়গাটাই আসবে, এখান থেকেই তোমরা টোটো বা অটো পেয়ে যাবে। তো আমরা টোটোয় উঠে পড়েছি দৌড়াদৌড়ি করে। তো প্রথমে আমরা যাব সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, আর মন্দির পর্যন্ত ভাড়া বলছে 15 টাকা। তো প্রথমে আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরেই যাব, কারণ মন্দির খোলা থাকে 12টা পর্যন্ত। তারপরে আমরা সেখান থেকে যাব রাজবাড়ি। তো এখান থেকে স্টেশন থেকে রাজবাড়ির ভাড়া হচ্ছে 10 টাকা। তো প্রথমে আমরা মন্দির যাব, তারপরে মন্দির হয়ে সেখান থেকে আমরা রাজবাড়ির প্রাঙ্গণে যাব। মন্দিরের মূল ফটকের দুধারে রয়েছে পূজার সামগ্রীর দোকান, যেখানে পাবেন মন্ডা, গুজিয়া, লাড্ডু, প্যারা, নিকুতি প্রভৃতি। এছাড়া ডালা কিনেও সে দোকানের জুতো খুলে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত পূর্ব বর্ধমান জেলার ঐতিহাসিক জনপদ কালনা, যা লোকমুখে অম্বিকা কালনা নামেই পরিচিত। দেবী কালীর আর এক রূপ অম্বা বা অম্বিকা দেবীর নাম অনুসারেই এই শহরের নাম হয় অম্বিকা কালনা। একটি মাত্র নিমকাঠ দিয়েই এই মূর্তিটি নির্মিত হয়। এর উচ্চতা 4.5 থেকে 5 ফুট। এই মন্দিরটি আনুমানিক 1740 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা চিত্রসেনের আমলে তৈরি হয়। কালী মূর্তি ছাড়াও এই মন্দিরের পাশাপাশি রয়েছে আরও 3টি শিব মন্দির এবং তার গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ, যা প্রতিদিন এখানে পূজিত হয়। মন্দিরের পুজো দেওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে একটা খুব লোভনীয় একটা দোকানের দেখা পেলাম এবং সেখান থেকে আমরা খেয়ে নিলাম পরোটা, ঘুগনি আর মিষ্টি। এরপর চলে এলাম আমরা গোপালজির মন্দির। এই মন্দিরটি 1766 খ্রিস্টাব্দে নির্মিত হয়। আমার বন্ধু অরিন্দম তো আগেই ঢুকে মন্দিরের ভেতরে গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর ধীরে ধীরে আমিও মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং তোমাদেরকেও প্রবেশ করালাম। আমার প্রথমেই মন্দিরের ভেতরে ঢুকে যেটা প্রথমে চোখে পড়েছিল একটি তুলসী মঞ্চ এবং মূল ফটকের দুপাশেই রয়েছে 2টি শিবের মন্দির এবং যার গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ। আমার মন্দিরটাকে প্রথমে দেখেই মনে হচ্ছিল একটি রথের মতো, ঠিক মন্দিরটা সেরকম রথের মতোই লাগছিল। এবং মন্দিরের ভেতরে আমরা প্রতিমাকে এবার দর্শন করব, দেখব মন্দিরের ভেতরে কি কি দেবীর মূর্তি আছে। আমি যেটা দূর থেকে দেখতে পেলাম গোপালজির মূর্তি এবং কৃষ্ণ রাধার মূর্তি এই মন্দিরের ভেতরে রয়েছে। ওই মন্দিরগুলি ছাড়াও এই শহর জুড়ে রয়েছে অনেক অসংখ্য মন্দির এবং দর্শনীয় স্থান। এখন আমরা চলে এসেছি
রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে, যার মধ্যেও আছে অসংখ্য মন্দির। এখন তোমাদের আমরা সেগুলো ঘুরে দেখাবো। প্রবেশদ্বারের বাঁদিকেই রয়েছে প্রতাপেশ্বর মন্দির, আর এই মন্দিরের ভিতরেই রয়েছে শিবলিঙ্গ। প্রতাপেশ্বর মন্দির দেখে ডান দিকেই মুখটা ঘোরালেই তোমরা পেয়ে যাবে টয়লেট, লেডিস এবং জেন্টস দুটোই পেয়ে যাবে। তাছাড়াও এখানে আছে পানীয় জলের ব্যবস্থা। আরও একটা জিনিস তোমাদেরকে শেয়ার করে রাখি, এখানে প্রবেশের জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, তবে এখানে ভিডিও করার জন্য নাকি আলাদা পে করতে হয়। তবে জানি না এটা কতটা সত্য বা মিথ্যে, তবে আমি যখন ভিডিও করছিলাম আমাকে সিকিউরিটি বলল যে ভিডিও করার জন্য নাকি আলাদা চার্জ দিতে হবে। আমি এখন প্রবেশ করে গেছি লালজি মন্দির, যেটি 1739 খ্রিস্টাব্দে নির্মিত, এবং এই মন্দিরের সম্মুখে রয়েছে একটি নাটমণ্ডপ এবং আরও একটি মন্দির যা গিরি গোবর্ধন মন্দির নামে পরিচিত। এছাড়াও এই লালজি মন্দিরের মাথায় অসংখ্য চূড়া রয়েছে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, যা প্রতিদিন লালজি রূপে পূজিত হন। এছাড়া এই মন্দিরের পিলারে বা দেওয়ালে এত সুন্দর টেরাকোটার কাজ, যা আপনার মনকে মুগ্ধ করবেই। এখানে সমস্ত মন্দিরগুলি বাঁকুড়ার পোড়ামাটির কাজ এবং টেরাকোটার ছোঁয়া। এরপর আরও একটি মন্দিরের চূড়া আমরা দেখতে পেলাম এবং গুটি গুটি পায়ে আমরা সেই দিকেই এগোতে থাকলাম, এবং একটা বোট আমাদের সামনে এলো যেখানে লেখা আছে এই মন্দিরের নাম কৃষ্ণচন্দ্রজি মন্দির, এবং এই মন্দির নির্মিত হয় 1751 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে। আমরা এখনই এই মন্দিরে প্রবেশ করব না, তার পাশেই আরও একটি মন্দির আছে, যে মন্দিরটির নাম হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির। এই মন্দিরটি আগে আমরা দেখে নেব। এই মন্দিরটিও রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মন্দির। একটি উঁচু বেদির ওপর ত্রিখিলান বিশিষ্ট একটি বারান্দা সহযোগে 8 চালা নির্মিত এই মন্দিরটিও খুব সুন্দর। মন্দিরের গায়ে অসংখ্য পোড়ামাটির কাজ এবং বাঁকুড়ার টেরাকোটার কাজ আপনার মন মুগ্ধ করবেই। এই মুহূর্তে এখন আমি চলে এসেছি কৃষ্ণচন্দ্রজি মন্দিরের একদম সম্মুখে। এই মন্দিরের দেওয়ালে পোড়ামাটির কাজ এতটাই সুন্দর যা আপনার নজর কাড়বেই। এই মন্দিরটিও একটি উঁচু বেদির ওপর ত্রিখিলান বিশিষ্ট মন্দির, এবং এর মাথায় রয়েছে অসংখ্য চূড়া, এবং মন্দিরের পিলারগুলিতে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর পোড়ামাটি দিয়ে দেবদেবীর মূর্তি করা, এবং মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, যা এখানে নিত্য পুজো হয়। রাজবাড়ি কমপ্লেক্সের ঠিক বিপরীতেই দেখতে পারেন বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুরের পৃষ্ঠপোষকতায় নির্মিত 108 শিব মন্দির, যা নবকৈলাস নামেও পরিচিত। দুটি সমকেন্দ্রিক বৃত্তের ওপর তৈরি হয়েছে 108টি শিব মন্দির। ভিতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির এবং বাইরের বৃত্তে রয়েছে 74টি শিব মন্দির। সবকটি মন্দিরই তৈরি হয়েছে 8 চালা স্টাইলে, আর প্রত্যেকটি মন্দিরেই রয়েছে একটি করে শিবলিঙ্গ। শোনা যায় রামায়ণ আর মহাভারতের গল্প এই মন্দিরের দেওয়ালে লেখা আছে। প্রথম বৃত্তের মন্দিরগুলিতে শিবলিঙ্গ শ্বেত অথবা কোষ্ঠী পাথরের, কিন্তু ভিতরের বৃত্তের মন্দিরগুলিতে শিবলিঙ্গ কেবলমাত্র শ্বেত পাথরের। কথিত আছে জপমালার প্রতীক হিসেবে এই মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়েছে।
108 শিব মন্দির দর্শন করে এবার আমরা টোটো করে ব্যাক করছি আবার অম্বিকা কালনা স্টেশনে, এবং স্টেশনে গিয়ে সেখান থেকে আবার আমরা রওনা দেব মায়াপুরের উদ্দেশ্যে। স্টেশনে এসে আমাদের বেশিক্ষণ ট্রেনের জন্য ওয়েট করতে হয়নি, ট্রেনও চলে এসেছিল খুবই তাড়াতাড়ি। আমরা ট্রেনে করে চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল্ট, যেখান থেকে আমরা রওনা দেব মায়াপুরের উদ্দেশ্যে। এবার এই স্টেশনে নেবে, স্টেশনের বাইরে এসে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক টোটো দাঁড়িয়ে আছে। তোমরা স্টেশনে নেবেই এই টোটো দেখতে পেয়ে টোটোগুলোতে উঠবে না, কারণ আমি বলে দিচ্ছি এই স্টেশনের গায়ের কাছে যে টোটোগুলো আছে এগুলো যেখানে যাবে তোমাকে নিয়ে যাবে বড়ালঘাট, তো ওখান থেকে ভাড়া বলছে 20 টাকা। তো আমি একটুখানি সামনে এগিয়ে এসে ওখান থেকে টোটো ধরলাম, যেখানে ভাড়া বলছিল 15 টাকা। ওই ওপারে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কনের মন্দিরের চূড়া। এখন আমরা ভাগীরথী নদীর ওপরে লঞ্চে আছি, তো এবার আমরা পার করব, ওপারে যাব যেখানে হচ্ছে মায়াপুর। তো এই পারাপারের জন্য এখানে দুরকম ব্যবস্থা আছে। একটা হচ্ছে তুমি হচ্ছে ভেসেলে বা লঞ্চে করে যেতে পারো, যেখানে জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা। আর একটা হচ্ছে তোমরা নৌকা বা ভটভটিতে করেও যেতে পারো, যেখানে তোমার জনপ্রতি ভাড়া পড়বে 6 টাকা। এছাড়া এই জলপথের আরও একটি মূল আকর্ষণ হচ্ছে ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থল, যেটা দেখার জন্য সমস্ত লঞ্চ যাত্রীরাই উৎসুক হয়ে থাকে। তাই আমিও আর এটা দেখা থেকে বঞ্চিত রইলাম না, তার সাথে তোমাদেরকেও এটা দেখার সুযোগ করে দিলাম। আর এরকম দৃশ্যের সাক্ষী হতে পেরে আমি সত্যিই ধন্য। আর এই সব ভাবতে ভাবতেই আমরা চলে এলাম এখন মায়াপুর ফেরিঘাট, যেখানে আস্তে আস্তে সবাই লঞ্চ থেকে নামছে। আর এখানের আর একটা বিষয় আমি খেয়াল করলাম যে এখানে লঞ্চ থেকে নামার সময় একটা বাঁশের সাঁকো পেরিয়ে তবে আমাকে পাড়ের দিকে যেতে হচ্ছে। সত্যি এই জায়গাটা খুবই ভয়ানক, একটু সবাই সাবধানে পার হবেন। ফেরিঘাট থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আসার পরে আমরা দেখতে পেলাম শ্রী চৈতন্য মঠ। এই চৈতন্য মঠের কাছ থেকেই তোমরা পেয়ে যাবে বাস বা টোটো রিক্সা, যেটা মায়াপুর মন্দিরের সামনে নিয়ে যাচ্ছে। তো আবার এই বাসগুলো একদম পুরো কৃষ্ণনগর স্টেশনও যাচ্ছে। তো আমরা এখান থেকে কোনো বাস বা টোটো কিছু না ধরেই আমরা হেঁটে হেঁটে এগিয়ে চললাম মন্দিরের দিকে। হরে কৃষ্ণ, রাধে রাধে এই বলে আমরা মন্দিরের মূল ফটকের দিকে এগিয়ে যেতে লাগলাম, এবং পরন্ত বিকালে সূর্যাস্তের আলো মন্দিরের চূড়াকে যেন এক মায়াবী রূপ দিয়েছে। আমরা যখন মায়াপুরে প্রবেশ করি তখন ঘড়িতে বাজে ঠিক 3টে। তারপর আমরা অনেক কষ্টে একটা রুম জোগাড় করি, কারণ এই সময় হোলির সময় মায়াপুরে রুম পাওয়া সত্যি খুবই একটা দুর্বিষহ ব্যাপার। তো আমরা আমাদের রুম ঠিক করে নেওয়ার পরে আবারও সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দির পরিদর্শনের জন্য। প্রবেশ করছি এখন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, এবং তার পাশেই আছে একটি সমাধি, যেটি পদ্ম ফুলের আকৃতিতে তৈরি করা এবং এত সুন্দর লাইট এফেক্ট দিয়ে সাজানো হোলি এডিশনের জন্য। সত্যি একটি মনোরম একটি পরিবেশ। মাথার ওপরের সিলিংটা তোমরা একটু ভালো করে দেখো, যেন মনে হচ্ছে আবিরের কালারগুলো ঠিক মাথার ওপর দিকে ছড়ানো। চলে এসেছি এখন মায়াপুরে ইস্কন মন্দিরে। তবে হোলিতে আমার এই প্রথমবার, এর আগেও মায়াপুরে এসেছিলাম, কিন্তু এত সুন্দর আলোকসজ্জিত আমি আগে কখনো দেখিনি। তবে আমার খুবই ভালো লাগছিল এখানে আলোকসজ্জিত মন্দিরগুলো দেখে। হোলিতে মায়াপুরের রাত যে এতটা মায়াবী হতে পারে সেটা আমার জানা ছিল না। তবে কলকাতার দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম নয় এখানের আলোকসজ্জা। রাত কাটিয়ে আবারও একটি সুন্দর সকালের সাক্ষী হলাম এই মায়াপুরে। আমরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে এসেছিলাম মন্দির প্রাঙ্গণের গদা ভবনে, কারণ আমাদের দুপুরে লাঞ্চের জন্য কুপনটা আগে সংগ্রহ করে নিতে হবে। তাই কুপন সংগ্রহের জন্য আমরা চলে এসেছিলাম কুপন কাউন্টারের দিকে। তো গদা ভবনী থেকেই এখানে সমস্ত রকম কুপন পেয়ে যাবেন। তো আমরা আমাদের কুপনটা কেটেছিলাম 70 টাকা। তোমরা চাইলে 120 টাকা বা 50 টাকা বা 60 টাকা দিয়েও কুপন কেটে নিতে পারো। আমরা এখন গদা ভবন থেকে প্রসাদের কুপন কেটে নিয়েছি। তো 70 টাকা, 50 টাকা বিভিন্ন রকম দামের আছে। তোমরা যেরকম খেতে চাও সেরকম প্রসাদের কুপন কেটে নিতে পারো। আর এখানে প্রসাদের টাইম হচ্ছে কটা থেকে? 1টা থেকে 2টো। 1টা থেকে 2টোর মধ্যে তোমার এখানে চলে আসতে হবে গদা ভবনে, আর এখান থেকে তোমরা প্রসাদটা পেয়ে যাবে। এরপর আমরা মন্দির প্রাঙ্গণটা
ভালো করে ঘুরে দেখলাম এবং আমাদের কিছু ফটোশ্যুট এবং রিলস আমরা বানিয়ে নিলাম। তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, তোমরা যদি হোলির সময় মায়াপুরে আসতে চাও তাহলে অবশ্যই তোমরা আগে থেকে রুম বুক করে আসবে, নাহলে কিন্তু আমার মতো তোমাদেরও সমস্যা হতে পারে। এই মুহূর্তে আমরা এখন গদা ভবনে ভোগ খাবো বলে লাইন দিয়েছি। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় আমাদের চারপাশে। আর আমরাও সেই লাইনে ভোগ প্রসাদ গ্রহণের জন্য অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে। বয়স্ক মানুষদের জন্য এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, এছাড়াও মাটিতে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, পনির, রুটি, তার সাথে ছিল পায়েস। এই থালিটার প্রাইস ছিল 70 টাকা। হরে কৃষ্ণ বলে আমিও এই মহাপ্রসাদ গালে তুলে নিলাম। এভরিওয়ান, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে মায়াপুর থেকে এখন আমরা বিদায় নেব আজকে। তো আমাদের ট্রেন আছে 9:35-এ, যেটা হচ্ছে নবদ্বীপ থেকে। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, এবার ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে এবার আমাদের বেরোতে হবে। তো আজকে মানে খুব কষ্ট হচ্ছে, যেহেতু আজকে আমাদের চলে যেতে হবে। তো কিছু করার নেই, আমাদের বাড়িতে ফিরতেই হবে। আর এখানে ঘুরে কেমন লাগলো আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে বা ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। এখানে এসে নবদ্বীপের লাল দই খেতে তোমরা একদমই মিস করবে না, তাই সকাল সকাল আমরা বেরিয়ে একটা হোটেলে ব্রেকফাস্ট সেরে নিলাম এবং সেখানে লাল দই খেতে একদমই মিস করলাম না। এখানে লাল দই খেয়ে তবেই আমরা এখান থেকে বিদায় নেব। আর এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব নবদ্বীপ স্টেশন এবং সেখান থেকে আমরা ট্রেন ধরে ব্যাক করব হাওড়া। কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছি পিছনে হাওড়া ব্রিজ। আমরা এখন চলে এসেছি কলকাতায়। তো কলকাতায় আশা করে খুবই ভালো লাগছে। তো তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটা তোমাদের দেখা হয়ে গেছে, তো অবশ্যই জানাবে কেমন হয়েছে, অবশ্যই জানাবে। আবার নেক্সট কোনো ডেস্টিনেশনে যাবো, তো সেরকম কোনো ভিডিও থাকবে তোমরা ভিডিও দেখতে থাকো, সাপোর্ট করো, যাতে আরও পরবর্তীকালে নতুন কোনো ভিডিও